সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মধ্যরাতে ক্রিকেটের খবর জানাতে হচ্ছে এবং সেই খবর জানানোর জন্য সেই খবরটা আসলে কিভাবে উপস্থাপন করব, অনেক প্রত্যাশা নিয়ে মধ্যরাত পর্যন্ত জেগে থেকে যখন বাংলাদেশ দলের পরাজয়ের গল্পের খবর জানাতে হয়, যখন বাংলাদেশের না পারার গল্পের খবর জানাতে হয়, সেই না পারার গল্পের থেকেও বড় হয়ে ওঠে পরবর্তী ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলটা সরাসরি খেলতে পারবে কি পারবে না সেই শঙ্কা। এর থেকে লজ্জার, বিব্রতকর এবং দুঃখের কোনো ঘটনা ঘটতে পারে না। খেয়াল করে দেখুন যে বাংলাদেশ দলকে নিয়ে আমাদের যে স্বপ্ন, আমাদের যে প্রত্যাশা, সবসময় একটা জায়গায় কিন্তু খুব ক্লিয়ার ছিল। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ যখন খেললো 99-এ, আমিনুল ইসলাম বুলবুল বর্তমান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, ক্যাপ্টেন অব দ্য সাইড, তারপর থেকে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করেছে। 2027 বিশ্বকাপে 99 থেকে 28 বছর পরে যখনও আমিনুল ইসলাম বুলবুল দলের না, বাংলাদেশ ক্রিকেটের নেতা, ঠিক তখন এমন এক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না। কারণ র্যাঙ্কিং এর টপ 8-এ থাকতে হবে, ম্যাচেস খুব বেশি নেই, কাট অফ ডেটের আগে বাংলাদেশের র্যাঙ্কিংটা এই মুহূর্তে নিজেদের ইতিহাসে অনেকটা সর্বনিম্ন পর্যায়ে। সেই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে হেরেছে, বাংলাদেশ যেভাবে বাজে পারফরমেন্স উপহার দিয়েছে, 50 ওভার যেখানে খেলতে ব্যর্থ হয়েছে, টপ অর্ডার আরো একবার ফেইল করেছে, সব জায়গায় বাংলাদেশের ব্যর্থতার গল্পের সমান সমান হয়ে গেল আফগানিস্তান সিরিজে 1-আপ, তারা জিতে গেছে। বাংলাদেশের টপ অর্ডার মানে যে কোনো একটা দলকে, অপর দলকে হারাতে হলে আপনার টপ অর্ডারে 1-2-3-র মধ্যে কাউকে না কাউকে রান করতে হবে। ওপেনিং পার্টনারশিপ না হোক, 1 উইকেট চলে গেল, পরের উইকেটে অন্তত একটা ভালো পার্টনারশিপ করতে হবে। বাংলাদেশ দল যখন 53 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে, ঠিক তখন আসলে সেই স্বপ্নটা বেশিক্ষণ থাকে না। বাংলাদেশ দলের পারফরমেন্স যদি আপনারা দেখেন, মানে যে গল্পটা আমি বলছিলাম যে 3 উইকেট হারিয়ে ফেলেছে 53 রানের মধ্যে, এরপরে হচ্ছে সংগ্রাম, টিকে থাকার সংগ্রাম, সম্মানজনক স্কোরটা করতে পারবো কিনা সেটার সংগ্রাম। এবং সেই সংগ্রামটা শুরুই হয়ে গেছে বাংলাদেশের ইনিংসের মোটামুটি 15 ওভারের আগেই, যেখানটায় আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের ওই 50 ওভার খেলতে না পারার পরেও 222 রানের টার্গেটটা যে দিয়েছে, শেষ দিকে তানভীরের ঝড়ো ব্যাটিং এর কারণে 10-12 রান যোগ হবার কারণে স্কোরটা কিছুটা হলেও ভদ্রস্ত মনে হয়েছে। সেই রান তারা করতে গিয়ে ওপেনিং এই তারা করলো 52 রানে পার্টনারশিপ, মানে মোটামুটি তারা রিলিভ। দ্বিতীয় পয়েন্ট যেটা, ওই যে বললাম টপ 3 কাউকে না কাউকে তো পারফর্ম করতে হবে। গুরবাজ কিন্তু ঠিকই 50 তুলে নিয়েছে, বাংলাদেশ যেটা পারে নাই। বাংলাদেশের ইদানিং ক্রিকেটটাই মানে যেন হচ্ছে ভূমিকম্পের আফটার ইফেক্ট। ভূমিকম্প হলে আমরা বলি না যে আরো একটা হতে পারে, একটু সাবধানে থাকতে হবে, যে কোনো সময়ে যে কোনো মানে সিচুয়েশনে, দিনে রাতে বিকেল বেলা, মানে আফটার ইফেক্ট মানে আবার দু একটা ঝাঁকুনি আসতে পারে, ইফেক্ট থেকে যায়। বাংলাদেশ দলের উইকেট পতনের আফটার ইফেক্ট, রাশিদ খানের আফটার ইফেক্ট শেষ হতে চায় না। যেভাবে বাংলাদেশ শুরুতে 3 উইকেট হারিয়েছে, তারপর 4th উইকেট পার্টনারশিপ আমরা দেখেছি 17 রান প্লাস করেছে, মনে হচ্ছিল যে বাংলাদেশ স্কোর 250 ক্রস করে যাবে, এরপরে আবার ধুমধাম উইকেট পতন। সেটা এতটা সিরিয়াস হয়েছে যে বাংলাদেশ শেষের 7 উইকেট হারিয়েছে 68 রানে। 68 রান তুলতে বাংলাদেশ শেষের 7 উইকেট হারিয়েছে। বাংলাদেশের শেষের 6টা উইকেট পড়েছে 52 রানে। মানে একটা সময়ে বাংলাদেশের স্কোর ছিল 206, 9 উইকেটের বিনিময়ে 210 করতে পারবে কিনা সেটাও ছিল শঙ্কায়। আফগানিস্তান 52 রানে পার্টনারশিপের পর কিন্তু টানা 2 উইকেট হারিয়েছে। এরপরে আরো একটা পার্টনারশিপ আমরা দেখেছি শাহিদি ওমরজাইয়ের মধ্যে, তারপরে আবার তারা 2 উইকেট হারিয়েছে। কিন্তু পুনঃপুনিক যে ঘটনাটা আফটার ইফেক্ট, মানে উইকেট হারানোর পরে বাংলাদেশ যেখানে আফটার ইফেক্টের জ্বরে আক্রান্ত ছিল, বের হতে পারছিল না, সবাই আউট হয়ে গেছে, ভূমিকম্প চলমান ছিল, আফগানিস্তান পাহাড়ি দেশ হলেও তারা কিন্তু সেটাকে সামলে নিয়েছে। উইকেট পড়েছে ঠিকই, জুটি করেছে, আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়েছে, মিরাজের 1 ওভারে শেষ 2 বল টানা 2 বলে হিট করেছে, তানজিম সাকিবের টানা 3 বলে 3-4 মেলে ওমরজাই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে তারা টিকে থাকলেই ম্যাচটা জিতে যাবে। বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় নাই, এমন ভাবে হয় নাই। যে ঘটনা প্রতিদিন ঘটে সেই ঘটনা আমরা প্রতিদিন ঘটতে দিই। এখানটা আপনি দাঁড়িয়ে আছেন, ধরেন এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমাকে সামনে থেকে এসে কেউ মাথায় বাড়ি দিবে, এটা প্রতিদিন ঘটে। তো এরপরে কন্টেন্ট বানানোর সময় কেউ যদি মাথায় বাড়ি দেওয়ার ওই পরিকল্পনাটা করে, আগের কন্টেন্টের এক্সপিরিয়েন্স বা তার আগের কন্টেন্টের এক্সপিরিয়েন্স থেকে আমি কি ভাববো, আমি সাবধান হয়ে থাকবো, হয় তাকে আসতে দেবো না, অথবা মাথায় একটা হেলমেট পরে থাকবো, রাইট?
আপনারা মনে করতে পারেন যে জাকের আলী অনেক এলবিডব্লিউ ছাড়া লাস্ট কবে আউট হয়েছিল? মনে করতে পারবেন না। বাংলাদেশের যারা আলটিমেটলি ফিনিশিং এ রোল প্লে করতো, বাংলাদেশের আলটিমেটলি একটা সময় মনে হচ্ছিল যে মিরাজ ও হৃদয়ের কেউ একজন সেঞ্চুরি হাঁকাবে, ঠিক ওই জায়গাটায় রাশিদ খান যেন জিনের মতো আবির্ভূত হলেন। মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউতে আউট হয়ে গেলেন, জাকের আলী অনেক এলবিতে আউট হয়ে গেলেন, নুরুল হাসান সোহান এলবিতে আউট হয়ে গেলেন। রাশিদ খান একইভাবে অলমোস্ট একইভাবে ম্যাচের পর ম্যাচ গুগলি মেরে এদেরকে আউট করে দেন সোজা ড্রেসিং রুমে পথ ধরে। এই দলে ব্যাটিং কোচ রয়েছে, এই দলে ওয়ার্ল্ড ক্লাস স্পিনিং কোচ রয়েছে। একই টাইপের বলে রাশিদ খান যখন একই ব্যাটারকে বারবার বোকা বানাচ্ছেন, আউট করছেন, সেটার সমাধান কোটি টাকা ব্যয় আনা এই কোচেসরা কেন করতে পারেন না? অথবা যেই ক্রিকেটার প্রতিদিনই প্রতি ম্যাচেই একই বোলারের একই টাইপের বলে আউট হচ্ছেন, তিনি কেন সেই ভ্রান্তি থেকে বের হতে পারেন না? এটা বোঝার জন্য সত্যি সত্যি আমাদের মনে হয় রকেট সায়েন্স বুঝতে হবে। এই ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের কলাপসটা যেখান থেকে আটকানো গিয়েছিল, ওই যে পার্টনারশিপ 100+ তাওহিদ হৃদয় আর মেহেদী হাসান মিরাজের, এরপরে যে রশিদের ধস নামানো, সেটাকে আর আটকানো যায় নাই। নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ একই কায়দায় ড্রেসিং রুমে ব্যাক গেছেন। এই দলটার বোলিং অ্যাটাক এবং বোলার চুজ করা নিয়েও আমার যথেষ্ট ধরনের আপত্তি রয়েছে। বাংলাদেশ আজকে এই জায়গাটায় চেস করতে পারতো কিনা সেই জায়গা নিয়েও প্রশ্ন রয়েছে। সো এমন কিছু কিছু ঘটনা আজকে ঘটেছে এই ম্যাচে, এমন কিছু কিছু এক্সপেরিয়েন্সেস এখানটায় হয়েছে, যেই ব্যাপারগুলো আসলে কোনোভাবেই কাম্য না, অন্তত সেই সময়টায় কাম্য না যখন বাংলাদেশ দল দে আর ফাইটিং টু এনশিওর দেয়ার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড কাপ ডিরেক্টলি। কোয়ালিফায়ার যদি বাংলাদেশকে খেলতে হয়, আর সেই কোয়ালিফায়ারে যদি আমাদেরকে কাভার করতে যেতে হয়, বা সেই কোয়ালিফায়ারের নিউজ যদি আমাদের করতে হয়, এর থেকে দুঃখজনক কোনো ঘটনা ঘটতে পারে না। লাস্ট আলোচনা করব জাস্ট একটা পরিসংখ্যান দিয়ে। বাংলাদেশের 28 ওভার শেষে স্কোর ছিল 110 3 উইকেটে, এবং এই 28 ওভারে মানে 28 ওভার শেষে বাংলাদেশের যে স্কোরটা ছিল 110 3 উইকেটে, 28 ওভারের মধ্যে মানে 168 বলের মধ্যে বাংলাদেশ ডট দিয়েছে 102টা। 168 বলের মধ্যে একটা দল ডট দিয়েছে 102 বল, এবং বাকি রান যেগুলো সেটা হচ্ছে সিঙ্গেল হচ্ছে 47টা, 2 হচ্ছে 9টা, 3 কোনো নিতে পারেনি, 9টা 4, একটা ছক্কা। অর্থাৎ বাংলাদেশ স্কোরিং শট খেলেছে 168 বলের মধ্যে 47 + 9 56 + 9 65 + 1 66টা। ভয়াবহ ঘটনা। এভাবে যদি আপনি ক্রিকেট খেলেন, আধুনিক ক্রিকেটে আপনি ডিজার্ভ করেন সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করা। সবাই ভালো থাকবেন।